দিল্লিতে বসে শেখ হাসিনা যেভাবে বিশ্ব মিডিয়ায় কথা বলছেন তাতে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের দোসরদের ফেরাতে যারা নমনীয় সুর দেখাচ্ছেন তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক আলোচনায় তারা এসব কথা বলেন। সাদিয়া হক মৌয়ের প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানের ২ বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজন করা হয় বিশেষ আলোচনা সভার। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা তুলে ধরেন তাদের স্মৃতিকথা। আমরা আপনারা সবাই মিলে যাতে শহীদদের এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেই আকাঙ্ক্ষা গড়তে পারি, সেই লক্ষ্যে যাতে আমরা সম্মিলিতভাবে কাজ করে যাই। মানুষের যে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার আছে, সরকার যেন ওগুলো নিশ্চিত করে। ২ বছর হয় আমি আর তাম্মু ডাক শুনতে পারি না, আমার অনেক কষ্ট। পরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, সরকার যখন দেশকে সুসংগঠিত করতে নানা সিদ্ধান্ত নিচ্ছে তখনই একটি গোষ্ঠীর চক্রান্তে মেতে উঠছে। শুনছি কেউ কেউ যে তার ফিরে আসার ব্যাপারে তার প্রতি একটু নরম সুরে কথা বলতে চাচ্ছে। কেন? এটা হলো আমাদের প্রশ্ন। প্রধানমন্ত্রী যেভাবে জনগণের স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরে তিনি কাজ করতে চাচ্ছেন, তখন একটা কঠিন, আমি মনে করি একটা চক্রান্তের বেড়াজাল বোনা হচ্ছে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, ভারত শেখ হাসিনাকে বিভিন্ন বক্তব্য ও কার্যক্রমে সুযোগ করে দিচ্ছে, যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী। ভারত কি তাকে বারবার মিটিং করতে দেওয়াটা সমর্থন করে? তারপরে বলবে উনি যা বলেছে তার সাথে আমরা নাই। এইভাবে কূটনৈতিক সম্পর্ক থাকে না। আমরা আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই, তবে আমরা কখনো আওয়ামী লীগ হতে পারবো না। আমরা বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে আমরা আপনাদের সাথে সম্পর্ক রাখবো। দেশে আর চেতনা বিক্রির রাজনীতি চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। নতুন দলের নতুন বন্ধুদের পুরাতন বন্দোবস্তের রাজনীতি বাংলাদেশে আর হবে না। চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না। আমরা তোমাদের মধ্যে আমাদের ভবিষ্যৎ দেখতে পাই। কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ড যেন আবারও ফ্যাসিবাদকে ফিরিয়ে না আনে, সেই বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারা। আসসালামু আলাইকুম। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। ১/১১-র সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিজিএফআই পরিচালিত জয়েন্ট ইন্টারোগেশন সেলে বন্দী রেখে নির্যাতন করা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। জিআইসি পরিদর্শন শেষে সেনানিবাসের বাইরে ব্রিফিংয়ে কথা জানান তিনি। চিফ প্রসিকিউটর বলেন, ২৪-এর ৫ আগস্টের পর জিআইসির অনেক আলামত নষ্ট করা হয়েছে। বিচার শেষ না হওয়া বর্তমান আলামত ট্রাইব্যুনালের হেফাজতে থাকবে বলেও জানান তিনি। এস এম আরিফের রিপোর্ট। ডিজিএফআই পরিচালিত জয়েন্ট ইন্টারোগেশন সেল বা আয়নাঘর পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যানের নেতৃত্বে ৩ বিচারপতি। এ সময় চিফ প্রসিকিউটরের নেতৃত্বে প্রসিকিউশন টিমের পাশাপাশি অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আইনজীবীরাও সঙ্গে ছিলেন। পরে সেনানিবাসের বাইরে গণমাধ্যমের সাথে কথা বলেন চিফ প্রসিকিউটর। জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভিন্ন মতের ব্যক্তিদের বছরের পর বছর আটকে রেখে নির্যাতন করা হতো জেআইসিতে। জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি, তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। এটাও কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে বিভিন্ন সাক্ষীদের মুখের বর্ণনা থেকে সেই তথ্যও পাওয়া গেছে এবং পর্যায়ক্রমে এগুলি বিচারের রিফ্লেকশন হবে। ২৪-এর ৫ আগস্টের পর জেআইসির অনেক আলামত নষ্ট করা হয়েছে বলেও জানান তিনি। তারা যে এভিডেন্স তারা স্ক্রিন করবার জন্যে তারা যে একটা অপচেষ্টা করেছে পরবর্তীকালে, সেটা কিন্তু টিএফআই এর মতো জেআইসিতেও আমরা এইগুলো পেয়েছি। আমরা এগুলো সিলগালা করে রেখেছি। বিচার শেষ না হওয়া পর্যন্ত হয়তো আমাদের এগুলি আমাদের কাস্টডিতে থাকবে। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আইনজীবীরা জানান, অপরাধ প্রমাণের জন্য যথেষ্ট তথ্য প্রমাণ নেই জেআইসিতে। আমরা আমাদের যে ইন্ডিভিজুয়াল লায়াবিলিটির জায়গা থেকে সেখানে আমরা যথেষ্ট পরিষ্কার যে আমাদের এখানে কোনো লায়াবিলিটি নাই এবং আমাদের ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল লায়াবিলিটিও স্টাবলিশ করার মতো যথেষ্ট এলিমেন্ট এখানে নেই। মিস্টার আজমি যে সাক্ষ্য দিয়েছেন ট্রাইব্যুনালে, সেই সাক্ষ্য এবং আজকে যেটা দেখা গিয়েছে তাতে মিস্টার আজমি একজন মিথ্যাবাদী সাক্ষী হিসেবে পরিগণিত হয়েছেন। এর আগে গত ১ আগস্ট র্যাবের টিএফআই বন্দিশালা পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিগণ। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।
অধিকার রক্ষায় অতীতের মতো ত্যাগের প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশে এখনো পুরনো বন্দোবস্তই বহাল রয়েছে। বিরোধী দলীয় নেতার বাসভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জুলাই এখনো শেষ হয়ে নাই শীর্ষক আলোক প্রদর্শনীতে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। দুর্নীতি, চাঁদাবাজি আগের থেকেও এখন বেশি পরিলক্ষিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বিরোধী দলীয় নেতা মন্তব্য করেন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। জুলাই কি শেষ, নাকি অধিকার, ন্যায় বিচার আর রাষ্ট্র সংস্কারের লড়াই এখনো বাকি? জুলাই এখনো শেষ হয়নি শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে এমন প্রশ্নই সামনে আনলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমাদের বার্তা হচ্ছে, যেহেতু জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, কাজেই জুলাই শেষ হয়নি। সকালে রাজধানীর মিন্টু রোডে কূটনীতিকদের সঙ্গে প্রদর্শনী পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, পুরনো বন্দোবস্তের বাইরে খুব বেশি পরিবর্তন এখনো চোখে পড়ছে না। সরকার গঠনের পর আপনারা সবই দেখছেন, আমরা পুরানা বন্দোবস্তের বাইরে সরকারের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। কি দেখছি? কয়েকটা কার্ড বিতরণ দেখেছি, তাও নিজস্ব লোকদের মধ্যেই ম্যাক্সিমাম। এ নিয়েও আবার বিভিন্ন ধরনের কথা আছে। অতীতের দমন পীড়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অন্যায় ও অপকর্মের বিরুদ্ধে কথা বলার সুযোগও ছিল না, কথা বললেই বন্ধ করে দেয়া হতো গণমাধ্যম প্রতিষ্ঠান। এই দুইটা মিলে একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে। অবশ্য মিডিয়া সকলের অবস্থা একই ধরনের ছিল না, অনেকে অপকর্মের প্রতিবাদও করেছে। এই প্রতিবাদ করতে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছে, হাউস বন্ধ করে দেওয়া হয়েছে, ডিক্লারেশন বাতিল করা হয়েছে। এইসব মেনেও তারা প্রতিবাদ করেছে, আমরা তাদেরকে মোবারকবাদ জানাই। এটি জাতির বিবেক, এটি জাতির দর্পণ, এমনই হওয়া উচিত। অন্যদিকে জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াত আমির। সেখানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এই যে আমরা সবাই বসে আসছি, নারী পুরুষ, কোন বাপ এই দাবি করতে পারবে না যে আমার গর্ভে এই সন্তান আমি ধারণ করেছিলাম। দুনিয়ার এমন কোন বাপ আছে যে নিজ গর্ভে সন্তান ধারণ করতে পারবে? পারবে না। আল্লাহ তাআলা এই কোয়ালিটি দেননি। এই নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন নারী জাতিকে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং অধিকার প্রতিষ্ঠায় জনগণকে আবারও ত্যাগের মানসিকতা নিয়ে প্রস্তুত থাকার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস দলীয়করণ না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার অভিযোগ, জুলাই জাদুঘরে জাতীয় ইতিহাসের বদলে কোনো কোনো দলের রাজনৈতিক বক্তব্যকে প্রাধান্য দেওয়া হচ্ছে। জাদুঘরটিকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দিয়ে আইন করারও দাবি জানিয়েছেন তিনি। হাফিজা খানম জ্যোতি রিপোর্ট। গণঅভ্যুত্থানের স্মৃতি কিভাবে সংরক্ষিত হচ্ছে? ইতিহাসের পাতায় কি থাকছে পুরো জুলাইয়ের চিত্র, নাকি জায়গা করে নিচ্ছে দলীয় বয়ান? শনিবার সকালে এনসিপির প্রতিনিধিদের নিয়ে জুলাই জাদুঘর পরিদর্শন করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণঅভ্যুত্থানের নানা স্মৃতিচিহ্ন ঘুরে দেখেন তিনি। পরে গণভবনকে 16 বছর ধরে ফ্যাসিবাদের কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, শুধু দেশের অভ্যন্তরের ঘটনায় নয়, ফ্যাসিবাদ তৈরিতে বৈদেশিক শক্তির ভূমিকার ইতিহাসও থাকতে হবে জাদুঘরে। যেহেতু 16 বছর ধরে নির্যাতন, নির্মমতা, ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র সবকিছুর কেন্দ্র ছিল এই বাসস্থানটি, এই গণভবনটি। এখান থেকেই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সকল কিছু সিদ্ধান্ত নিত। তো কিছু পরিবর্তন আমরা দেখতে পেয়েছি যে এই সরকার এসে পরিবর্তন করেছে, এবং বিশেষত আমরা বলবো যে এখানে সীমান্ত হত্যার একটা সেগমেন্ট ছিল, সেই জিনিসগুলো সরিয়ে ফেলা হয়েছে। মোদি বিরোধী আন্দোলনের কিছু স্মৃতি ছবি ছিল, সেটা সরিয়ে ফেলা হয়েছে। জাদুঘরের বর্তমান প্রদর্শনী নিয়ে বেশ কিছু আপত্তিও তুলে ধরেন তিনি। বিশেষত জুলাই গণঅভ্যুত্থানের যে সেগমেন্টগুলো রাখা হয়েছে আর সেগুলোকে আরও এলাবোরেট করা উচিত, টাইমলাইন ধরে ধরে বয়ানটা আসা উচিত। বিশেষত প্রাইভেট ইউনিভার্সিটির মাদ্রাসা স্টুডেন্ট, তাদের যে ভূমিকা সেগুলো আলাদাভাবে আসা উচিত, সেগুলো আলাদাভাবে এখানে আসে নাই। তো এটা খুবই কেন্দ্রীভূত, হয়তো পরিচিত মুখগুলো এখানে বারবার এসেছে। আমরা জাদুঘরের যারা দায়িত্বে আছেন বর্তমানে, তাদেরকে আমরা এটা বলেছি আমাদের অবজারভেশনগুলো যাতে এটা আরও বিস্তৃত করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে আরও শৈল্পিক ও প্রতিনিধিত্বশীল উপস্থাপনার পাশাপাশি জাদুঘরটির স্বায়ত্তশাসন নিশ্চিত করার দাবি জানিয়েছেন এনসিপির এ নেতা। হাফিজা খানম জ্যোতি, মাই টিভি।
জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে একটি চক্র খুব সুকৌশলে সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার অভিযোগ, বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে সংকটকে আরও ঘনীভূত করার চেষ্টা চলছে। তবে এই পরিস্থিতি তৈরির পেছনে অতীতের অপরিকল্পিত নীতি ও সিদ্ধান্তকেও দায়ী করেছেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক সংশ্লিষ্টতা যেন চিকিৎসকদের পেশাদারিত্বে বাধা না হয় সে আহ্বান জানান প্রধানমন্ত্রী। জুবাইর রহমানের রিপোর্ট। শনিবার জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি সেক্টরকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়। বিভিন্নভাবে তারা বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। আমরা পেয়েছি একটি দুর্বল অর্থনীতি, বিভাজিত প্রশাসন, ভঙ্গুর শিক্ষা বা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা। সেই অবস্থা থেকেই সরকার চেষ্টা করছে সমগ্র দেশকে সফলভাবে ঘুরে দাঁড় করাতে পারে। এমন পরিস্থিতিতেও রাষ্ট্র, রাজনীতি, শাসন, প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা কিন্তু বসে নেই। একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। গ্যাস, জ্বালানি ও পেট্রোল পুরো খাতেই অতীতে অপরিকল্পিত নানা পরিকল্পনা নেওয়া হয়েছিল উল্লেখ করে সরকার প্রধান বলেন, সেই সিদ্ধান্তের মাসুলেই জ্বালানি খাত আজ সংকটে পড়েছে। জ্বালানি খাতে বিগত দিনগুলোতে কোনো নির্দিষ্ট মহলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে সকল নীতি গ্রহণ করা হয়েছিল তার খেসারত সমগ্র দেশের মানুষ এবং বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। সরকার শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি সহ প্রতিটি সেক্টরকে স্বয়ংসম্পূর্ণ এবং স্বনির্ভর করতে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নের কাজ এরই ভিতরে শুরু করেছে। এদিকে স্বাস্থ্য খাতেও সংস্কারের কথা জানান প্রধানমন্ত্রী। দ্রুত হেলথ কার্ড চালু ও প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যার হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্তের কথাও জানান তিনি। সরকার ইতিমধ্যেই প্রথমবারের মতন স্বাস্থ্য খাতে দ্বিতীয় সর্বোচ্চ বাজেটকেও বরাদ্দ করেছে। হেলথ কার্ড চালু করার কাজ আমরা চেষ্টা করছি বাস্তবায়ন করতে। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্ত এরই ভিতরে নেওয়া আছে। সরকারি, বেসরকারি সকল চিকিৎসক বৃন্দ আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। আপনাদের সহযোগিতা, সমর্থন, সাহায্য ছাড়া অবশ্যই সরকারের পক্ষে এগুলোকে বাস্তবায়ন করা সম্ভব হবে না। শুধু অবকাঠামো নয়, চিকিৎসকদের সেবার মানসিকতা ও মানুষের প্রতি দায়বদ্ধতাকেই সাফল্যের মূল শর্ত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন। দুপুরে তেজগাঁয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের হাতে প্রধানমন্ত্রী চাকরির নিয়োগপত্র প্রদান করেছেন। চাকরির নিয়োগপত্র প্রাপ্তরা হলেন শহীদ মোহাম্মদ সোহাগের স্ত্রী সাবিনা আক্তার রিমা, শহীদ মোহাম্মদ শাহরিয়ারের স্ত্রী রাজিয়া খাতুন, শহীদ মোহাম্মদ আবদুল্লাহ কবিরের স্ত্রী আফসানা আক্তার, শহীদ মোহাম্মদ মোস্তফা কামাল রাজুর স্ত্রী আকলিমা আক্তার, শহীদ মোহাম্মদ জুয়েলের স্ত্রী সুমাইয়া আক্তার সুবর্ণা, শহীদ মিরাজের বোন সামিয়া ইসলাম পপি, শহীদ আহসান কবিরের স্ত্রী হাফিজা আক্তার হ্যাপি এবং শহীদ ওমর নুরুল আফসারের স্ত্রী ফারজানা আক্তার রানী এবং গুরুতর আহত মোহাম্মদ আব্দুল মতিনের স্ত্রী সাবানা আক্তার এবং গুরুতর আহত মোহাম্মদ জুলফিকার আলমের স্ত্রী মোসাম্মদ আরজু আক্তার। রাজুকের কার্যক্রমে অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। জাতীয় প্রেস ক্লাবে ভূমিকম্প ঝুঁকিতে দেশ ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় রাজুকের নানা উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ভূমিকম্প নিয়ে দেশে গবেষণার ঘাটতি দূর করতে ইতিমধ্যে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। আর তাই জাপানের মতো ভূমিকম্প প্রবণ দেশগুলোর অভিজ্ঞতা অনুসরণের পরামর্শ দিয়ে রাজুক চেয়ারম্যান বলেন, ভবনের নকশা ও নির্মাণ কাজ যথাযথ হলে উচ্চ ভবন নির্মাণে বাধা নেই, তবে অবৈধভাবে ভবনে নকশা করার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আসলে দেখেন, আমরা ভূমিকম্প নিয়ে এত কথা বলতেছি, ভাই ভূমিকম্পের রিসার্চ আমরা করতে পারছি? আমরা শুধু মুখে মুখে বলতেছি। আমাদের কোন ইভেন ঢাকা শহরে কোন জনটা বেশি সিরিয়াস, আমরা তো মুখে মুখে বলি যে এখন যে আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার এই প্ল্যান ডিজাইনে সই করবে তারা ইমপ্লিমেন্টেশনের জন্য দায়ী থাকবে, তারা সুপারভাইজও করবে, তারা ওইভাবেই ফিজ নিক, রিয়াব থেকে নিক, ল্যান্ড ওনারের কাছ থেকে নিক, বিল্ডিং ওনারের কাছ থেকে নিক, তাদেরকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে।
তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি। একটা হলো টেকনিক্যাল জটিলতা, একটা আইনি জটিলতা, আপনি কোনগুলো করবেন, তো আমরা এগুলো একটা নীতিমালা করতেছি। বিএনপি সরকার গঠনের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী এবং কক্সবাজারের মহেশখালীতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এসব কর্মসূচির মধ্যে বন্যার্তদের ঘর উপহার, গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজ পরিদর্শন ও তৃণমূলের সঙ্গে জনসভা। এসব কর্মসূচি ঘিরে চলছে জোর প্রস্তুতি। সফরের প্রতিটি কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা, সড়ক যোগাযোগ ব্যবস্থা, হেলিকপ্টার অবতরণ, অনুষ্ঠানের স্থল প্রস্তুতি সহ নানা দিক সমন্বয় করছে জেলা প্রশাসন। ফটিকছড়ি ও হাটহাজারীতে অনুষ্ঠান শেষে সন্ধ্যায় নগরীতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকটের মূল কারণ দেশীয় সম্পদের অপরিকল্পিত ব্যবহার, আমদানি নির্ভর জ্বালানি নীতি এবং এই খাতের বেসরকারীকরণ, এমন মন্তব্য করেছে ইবি পার্টি। রাজধানী বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জ্বালানি খাতে অরাজকতা, ভুতুড়ে বিদ্যুৎ বিল বন্ধের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এসব কথা বলেন। জ্বালানি খাতের অরাজকতা নিরসনে এবি পার্টির পক্ষ থেকে বেশ কয়েকটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে দেশীয় কয়লা ও গ্যাসের পরিবেশ সম্মত সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা এবং এলএনজি ও তেল আমদানির উপর নির্ভরতা কমানো। সংসদে ওপেনলি আলোচনা করা ছাড়া জ্বালানি বিষয়ে কোনো সিদ্ধান্ত এককভাবে মন্ত্রণালয় নিতে পারবে না, বিপিসি নিতে পারবে না, পেট্রোবাংলা নিতে পারবে না, জ্বালানি সচিব, জ্বালানি মন্ত্রীর কথা মতো এটা চলবে না, এটা আপনাদের ম্যান্ডেট নাই। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে টেকনিক্যাল কমিটি কাজ শুরু করেছে। বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের কাছ থেকেও পরামর্শ নেওয়া হচ্ছে। অল্প কিছুদিনের মধ্যেই এই মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। দুপুরে কুড়িগ্রামের চিলমারি, উলিপুর, রৌমারী ও রাজীবপুর উপজেলার নদ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে চিলমারি বন্দর এলাকায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ইতোমধ্যে টেকনিক্যাল কমিটি কাজ করছে। একই সঙ্গে বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শ নেওয়া হচ্ছে। একটা বাদ দিলে এখানে কে বিএনপি করে, কে জামাত করে, কে এনসিপি করে, নদী ভাঙ্গন কিন্তু সে দেখবে না, তাই না? সবাই উপকৃত হবে। আমাদের তারেক রহমানের সরকারের নির্দেশনা এটাই যে আমরা সমৃদ্ধভাবে বাংলাদেশ গড়ে তুলতে চাই এবং সমৃদ্ধভাবে আমাদের সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধান করতে চাই। তিস্তা নিয়ে ইতিমধ্যেই আমাদের টেকনিক্যাল কমিটি কাজ করেছেন এবং ইতিমধ্যেই আমরা আরও দেশের বাইরে বিভিন্ন দেশের কাছ থেকে পরামর্শ নিচ্ছি, কারণ একটি প্রজেক্ট কিন্তু একদিনও হবে না। আমাদের সরকারের মেয়াদ কেবল 5 মাস হলো, আমাদের কিছুদিন সময় দেন। নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড, বাপেক্স। নতুন এই কূপে গ্যাসের সম্ভাবনা ঘিরে আশাবাদী সংশ্লিষ্টরা। নোয়াখালী থেকে জেলা প্রতিনিধি ইউনুস শিকদারের বাহারের প্রতিবেদন, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের সুন্দরপুরে শুরু হয়েছে নতুন গ্যাসকূপ খনন প্রকল্পের কাজ। গত 28 জুলাই আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর বুধবার সকাল থেকে পুরোদমে চলছে কূপ খননের কার্যক্রম। প্রকল্পটি বাস্তবায়ন করছে বাপেক্স। প্রাথমিকভাবে মাটির প্রায় 1550 মিটার গভীর পর্যন্ত খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন প্রায় 45 দিনের মধ্যে খনন কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর 15 দিন চলবে ড্রিম স্টেম টেস্ট ডিএসটি পরীক্ষা। এই পরীক্ষা শেষে কূপটিতে থাকা গ্যাসের প্রকৃত মজুদের পরিমাণ নিশ্চিত হওয়া যাবে। এখানে আমরা 2 দিন আগে ড্রিলিংটা করছি, এখন আর 28 দিনের মতো কাজ চলবে, তারপর আমরা আসার ফল বলতে পারবো আর কি। গ্যাস ক্ষেত্রে আমরা দিন রাত 24 ঘন্টা কাজ করতেছি, প্রায় 70 উপরে আমরা লোকজন আছি আমরা এখানে। এখন পর্যন্ত কূপটির সম্ভাবনা নিয়ে বিস্তারিত তথ্য জানায়নি কর্তৃপক্ষ। তবে নির্ধারিত সময়ের মধ্যে খনন কাজ শেষ করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে বাপেক্স। দৈনিক 7 মিলিয়ন গ্যাস, যেটা আপনার জাতীয় গ্রিডে যুক্ত হবে। আমাদের প্রধান দাবি হচ্ছে, এই এলাকার মানুষের দাবি হচ্ছে আমাদের গ্যাস আমাদেরকে দিতে হবে, তারপর জাতীয় গ্রিডে যুক্ত হবে। নতুন গ্যাসকূপের খবর ছড়িয়ে পড়ায় জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন উৎসুক মানুষ ভিড় করছেন খনন এলাকা দেখতে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
জাতীয় সংহতি ও পার্বত্য অঞ্চলের টেকসই সম্প্রীতি রক্ষায় অবাঙালি সম্বোধন সাংবিধানিকভাবে উল্লেখ্য নাগরিকদের সম অধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট। জাতীয় প্রেস ক্লাবের সামনে কেউ নয় আদিবাসী আমরা সবাই অবাঙালি বাংলাদেশি জাতীয় স্বার্থে আদিবাসী শব্দ বন্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা এ আহ্বান জানান। তারা বলেন পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার রক্ষা, আন্তঃসাম্প্রদায়িক সৌহার্দ্য সুদৃঢ়করণ এবং সার্বিক জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে সরকারকে কার্যকরী ভূমিকা রাখতে হবে। এই সময় সিএইচটির সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থুয়াই চিং মং চাক পার্বত্য অঞ্চলের স্থায়ী শান্তি, পারস্পরিক উন্নয়ন ও জাতীয় সংহতি সুসংহত করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।